আজ আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো দার্জিলিংয়ের দারুণ একটি অফবিট ডেস্টিনেশন, নদীর ধারে সুন্দর একটি ফার্মস্টে, চারিদিকে সবুজ প্রকৃতি, পাহাড়ি নদী আর গ্রামীণ শান্তি। আর এই ফার্মস্টে থেকেই আমরা হাঁটতে শুরু করব সুন্দর একটি ট্রেক রুট ধরে, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পথ, চারিদিকে শুধু পাখির ডাক আর পাহাড়ি ঝর্ণার শব্দ। আর এই ট্রেক শেষে আমাদের জন্য অপেক্ষা করবে মনোমুগ্ধকর একটি পাহাড়ি গ্রাম, যেখানে প্রকৃতি এখনো অক্ষত, একেবারে নিখুঁত। ফেনচেটার বাজারটা জাস্ট ক্রস করেই আমাদের গাড়ি এখানে পার্ক করা হলো। এবার আমাদেরকে এখান থেকে বেশ কিছুটা হেঁটে যেতে হবে। এখন যেহেতু রাস্তাটা একটু ভেঙে গেছে ল্যান্ডস্লাইডের ফলে, তার জন্যই হেঁটে যেতে হচ্ছে। পরবর্তীকালে আপনারা এলে কিন্তু রাস্তা ঠিক হয়ে যাবে, তখন কিন্তু ডাইরেক্টলি হোমস্টে পর্যন্ত গাড়ি চলে যাবে। জাস্ট কিছুক্ষণ আগে পর্যন্ত গরম ছিল, এখন বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে, আর নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, মনে হচ্ছে জাস্ট এখানে নেমে পড়ি। কি অপূর্ব পরিবেশ এখানকার, দেখুন চারদিকে গ্রিনারি, এখানে নদী, আর এরকমই একটা রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। কি সুন্দর পাখিটা একবার দেখুন। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে ফেদিখোলা। সুন্দর জলের একটা রং, আর যেরকমটা বলছিলাম যে ল্যান্ডস্লাইড হয়েছে, এই জায়গাটা দেখুন, না হলে কিন্তু এই রাস্তা দিয়ে সোজা গাড়ি চলে আসে। ফার্মস্টের কাছে ফাইনালি পৌঁছে গেছি। আমাদের হেঁটে আসতে 10 মিনিট মতো সময় লাগলো। এর আগে আমরা অফবিট কালিম্পংয়ের মুদুংখোলা বলে একটা জায়গায় গিয়েছিলাম, সেরকম কাইন্ড অফ ফিল অন্তত এখানে আসার পর হলো, মেন রাস্তা থেকে এইটুকু রাস্তা হেঁটে আসতে। তো পরবর্তীকালে কিন্তু আপনারা গাড়ি নিয়ে চলে আসতে পারবেন। এই দেখুন, এই হচ্ছে ফার্মস্টেটা, আর এখান দিয়ে লেখা আছে দেখুন ফার্মস্টে কার পার্কিং, সোজা নিচে দিয়ে যেতে হবে। তবে কিছুটা অফ রোড আছে, যারা সেলফ ড্রাইভ করে আসবেন তারা সাবধানে আসবেন। প্রপার্টিতে আসার পরে দাদা পুরো প্রপার্টিটা ঘুরিয়ে দেখালেন। ভীষণ বড় প্রপার্টি এবং অনেক কিছু আপনাদেরকে শেয়ার করার আছে, প্রচণ্ড এক্সাইটেড। তার আগে আমাদের খুব খিদে পেয়ে গেছে, তার জন্য আমরা লাঞ্চ করব। দাদা বললেন যে লাঞ্চে আপনাদেরকে অর্গ্যানিক একদম শশা খাওয়াবো। দাদা যাচ্ছেন তুলতে শশা, আমিও যাচ্ছি। পুরো বাগানের মধ্যেই দাঁড়িয়ে আছি, কিভাবে যাচ্ছি একবার দেখুন। এই যে স্কোয়াশ দেখতে পাচ্ছেন, ওদিকে দেখুন কুমড়ো, দেখুন কত বড় কাঁকড়া, মানে লোকাল শশাটাকে কাঁকড়া বলে থাকেন। কি বড় দেখুন একবার, দেখুন দাদা এখন নিয়ে এসছেন মুরগির ফার্মে। এই দেখুন কত দেশি মুরগি এখানে। শশা আনতে আনতে এদিকে লাঞ্চও রেডি হয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে। আজকে লাঞ্চের মেনুটা একটু দেখাই। এই যে এখানে আছে মাকাই রাইস বলে এটাকে, ঠিক আছে, সাদার সাথে একটু একটু হলুদ হলুদ। এটা হচ্ছে স্কোয়াশের সবজি। এখানে আছে এগ কারি, খুব সুন্দর দেখতে লাগছে, রং বেরঙের পাঁপড় ভাজা, এখানে স্যালাড আছে, আর এই যে এটাই এত কষ্ট করে তুলে নিয়ে এলাম, আর তার সাথে আছে ডাল। প্রথমে লাঞ্চের টেস্টের কথা বলি, খুব ভালো আমরা খেয়েছি। কয়েকটাই আইটেমস ছিল, খুব সিম্পলের ওপর ছিল, তবে দারুণ টেস্ট হয়েছিল। বিশেষ করে ডিমের কারিটা দারুণ দারুণ টেস্টি হয়েছিল, মানে রেস্টুরেন্ট স্টাইলের। এরকম জেনারেলি হয় না পাহাড়ে, এত টেস্টি। ওটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তার সাথে সাথে আমি আবার একটা ওই ডোলের একটা আচার নিয়েছিলাম, যেটা প্রচণ্ড ঝাল। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা ওটা খাবেন। আমার সর্দি হয়েছে, গলাটা শুনে বুঝতেই হয়তো পারছেন বাজে শোনাচ্ছে, তো তার জন্য এই সর্দির মুখে ঝাল ঝাল খেলে বেশ ভালো লাগে। আর তার উপর যে লোকাল যে কাঁকড়াটা, মানে অর্গ্যানিক যে শশাটা তুলানো হয়েছে, ওটা এত মিষ্টি খেতে, আমরা মানে হাফটা আমরাই খেয়ে ফেলেছি, এরকম ব্যাপার। তো এবার চলুন প্রপার্টিটা ঘুরিয়ে দেখাই, যেখান থেকে আপনাদেরকে মানে বলেছিলাম যে যেটুকু দেখিয়েছিলাম সেখান থেকে আবার স্টার্ট করি। এই যে এখানটাই পার্কিং এরিয়া ছিল। এখানে আসার পরই প্রথম যে পয়েন্টটা পড়বে সেটা হচ্ছে এই পয়েন্টটা। এখানে দেখুন একটু শেড করা রয়েছে, বসার জায়গা রয়েছে, আর বনফায়ার বারবিকিউ কিন্তু এইখানেই হয়, বৃষ্টি হলেও অসুবিধা নেই। একদম নদীর ধারে, নদীর স্রোতটা দেখুন কি সুন্দর, সাদা জল। এখানে দেখুন দুটো নদী দেখতে পাবেন, একটা হচ্ছে এই দিকটা, এটা ন্যাচারাল সুইমিং পুল টাইপ করা হয়েছে। এটা কিন্তু এরকম ছিল না, এই হোমস্টে ওনার নিজেই করেছেন, ওনারই এটা প্রপার্টির মধ্যে পড়ে। ওই দিকটা দেখুন একটুখানি সরু আইল্যান্ড রয়েছে, তার ওই দিকে মেন নদীটা রয়েছে। মানে আপনারা যদি বড় নদী চান তাহলে ওই দিকে যেতে পারেন, আর যদি এরকম নিরাপদে সাঁতার কাটতে চান তাহলে এই জায়গাগুলো দেখুন কি সুন্দর। আচ্ছা, বাইরে থেকে কটেজটা দেখিয়ে দিই। এই হচ্ছে কটেজগুলো, 4খানা রুম রয়েছে, এই ফেসিং দুটো,
আর ওই দিকে দুটো, যেটা ওপরে গেলেই বুঝতে পারবেন। তবে যাওয়ার আগে আমি আপনাকে এই জায়গাটা দেখাই। এই যে নদীতে নামার জন্য এইখানে সুন্দর ঘাট করা রয়েছে পাথর দিয়ে দিয়ে, ব্যাপক। এখানে বসে পা ডুবিয়ে বসে থাকতে পারেন। নদীতে যাওয়ার জন্য ওখান দিয়েও যেতে পারেন, এখান দিয়েও একটা রাস্তা করা রয়েছে, এখানেও যাওয়া যায়। আর রুমে যেতে গেলে এখান দিয়ে যেতে হবে। এরকম কাঠ আর মাটি দিয়ে রাস্তা করা রয়েছে, একটু সিঁড়ি রয়েছে, কয়েকটাই ধাপ। আর এখানে গেটও রয়েছে। তো সন্ধ্যাবেলা রাত হয়ে গেলে অনেকে ভয় লাগতে পারে, তার কোনো প্রবলেম নেই, গেটটা দিয়ে দেওয়া হলেই একদম সেফ। তো এখানে এলে পাখির ডাক এত শুনবেন, যারা বার্ড ওয়াচিং করতে পছন্দ করেন তাদের তো মানে মন ভরে যাবে। কি সুন্দর ওখান থেকে একটা ডাক ভেসে আসছে, এবং কতগুলো যে পাখি আমরা দেখেছি মানে তা গুণে শেষ করতে পারবো না, অনেক অনেক দেখেছি। এবার বলে দিই, এই দিকে এই রিভার ফেসিং দুখানা রুম রয়েছে, এই একটা রুম, ওই একটা রুম, এবং প্রতিটা রুমের নাম্বার দেওয়া রয়েছে এবং নাম দেওয়া রয়েছে, যেমন ব্ল্যাক প্যান্থার, ব্ল্যাক বিয়ার, এই সমস্ত। আমরা থাকছি আজকে ব্ল্যাক বিয়ারে। এই হচ্ছে 4 নাম্বার রুম, ব্ল্যাক প্যান্থার। রুমগুলো কিন্তু খুবই ছোট, কোজি, কিউট, পুরোটাই বেতের তৈরি, এবং মনে হবে এই রুমগুলোতে বসে বসে জাস্ট আরাম করি, জানালায় বসে বসে, মানে বিছানাগুলো হয়েছে জানালার ধারে, জানালার ধারে বসে বসে নদী দেখি, এবং নদীর শব্দ তো সারা দিন রাত শুনতে পাবেন। এরকমই একটা সরু ব্যালকনি রয়েছে। এইটা হচ্ছে ব্ল্যাক বিয়ার, আমরা এখানে থাকছি। এই রুমটা তুলনামূলক একটু সামান্য বড়। এখানে একটা কুইন সাইজ বেড রয়েছে, দুজনের অ্যাকোমোডেশন হবে, আর তার সাথে সাথে একটা টেবিল রয়েছে। আর এখানে আরও একটা সিঙ্গেল বেড দেওয়া রয়েছে। এখানে মানে এটা বেড হিসেবে ইউজ করতে পারেন, অথবা জিনিসপত্র রাখার জন্য ইউজ করতে পারেন। পুরোটাই দেখুন ওপর থেকে দেওয়াল ফেওয়াল সমস্ত কিছু বেতের। একটা বড় জানালা রয়েছে, এখান থেকে নদীর ভিউটা খুব ভালো পাওয়া যায়। মানে আমার জাস্ট মনে হচ্ছে এখানে বসে বসে কোনো কাজ করি। কেউ যদি ওয়ার্ক ফ্রম মাউন্টেন করতে চান, তার জন্য ওয়াইফাই আছে, ওগুলো করতে পারেন, অথবা বই পড়তে পারেন, যা খুশি করতে পারেন, রেস্ট নিতে পারেন। এখানে একটা কাভার্ড রয়েছে। আর এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম, প্রতিটাতেই রয়েছে অ্যাটাচড ওয়াশরুম, এই সমস্ত কিছুই রয়েছে। হ্যাঁ, এখানে শাওয়ারটা নেই, এখানে খুবই ঠান্ডা পড়ে শীতকালে, তো নেই। বাকি সমস্ত কিছু গিজার টিজার রয়েছে। তো দারুণ কোজি কমফোর্টেবল রুমগুলো লাগছে। আর একটু ভুল বলা হয়েছে, এগুলো বেতের না, এগুলো বাঁশের তৈরি। বাইরেটাও তাই, রুমের ভিতরটাও তাই, পুরোটাই বাঁশের ওই কঞ্চি কেটে কেটে সুন্দর করে ডিজাইন করে বানানো হয়েছে, পলিশ করা রয়েছে। এবার একটু বাইরেটা দেখাই, যেটা আমাকে বেশি অ্যাট্রাক্ট করেছে। পুরো চারিদিকে বাগান করা রয়েছে। এই দেখুন, ওপরের রুমগুলো যেতে গেলে এই কয়েকটা সিঁড়ি ভাঙতে হবে। এখানে কত রকমের গাছ লাগানো রয়েছে, ফুল গাছ থেকে বাহারে গাছ, ফল গাছও রয়েছে। এখানে দেখুন আরও একটা বসার জায়গা রয়েছে। দাদার মুখে শুনলাম অনেক সময় মানুষজন গ্রুপে আসে এবং এই বসার জায়গা নিয়ে ঝামেলা হতে পারে, তার জন্য দাদা আলাদা আলাদা জায়গায় বসার ব্যবস্থা করেছে। ওয়াও, দেখো এটা লাউ, ওটাকে শুকিয়ে গেছে, হয়তো বীজ টিজ বার করে বা কী করেছে, সাজিয়ে রেখেছে। কি সুন্দরভাবে সাজিয়েছে, পুরো প্রকৃতির কোলে, প্রকৃতির মধ্যে থাকার মতন একটা জায়গা এটা। মানে এখানে এলেই মনে হবে আমি একদম প্রকৃতির সাথে মিলে মিশে গেছি। এদিকে একটা বড় গ্রুপের জন্য এখানেও দেখুন বসার জায়গা রয়েছে। এখানেও বনফায়ার করা হয়, শেড করা রয়েছে। বর্ষাকালে কোনো অসুবিধা হবে না, আপনারা যে কোনো সময় এসে কিন্তু বনফায়ার বারবিকিউ করতে পারেন। এবং শুনেছি এখানে শুধুমাত্র চিকেন বারবিকিউ নয়, ট্রাউট মাছ বা অন্য যে কোনো লোকাল মাছেরও বারবিকিউ করানো হয়। তো ওগুলো আপনারা এলে এক্সপিরিয়েন্স করতে পারবেন। এখানে দেখুন অনেকটাই খোলামেলা জায়গা রয়েছে, বাচ্চা বয়স্ক থাকলে হেঁটে চলে বেড়াতে পারেন। এখানে দেখুন, এখানে একটা কী বলবো, সেলফি পয়েন্টও বলতে পারেন, বসার জায়গা, খুব সুন্দর এটা বানানো হয়েছে। ওখানে মনে হয় মাছ চাষের জন্য কিছু জল আছে, এখন হয়তো নেই বা আছে, পরে দেখাচ্ছি ওটা। আর এখানে আরও একটা বসার জায়গা রয়েছে। আচ্ছা, এখানে একটু শ্যাওলা হয়েছে, সাবধানে। এখানেও কিন্তু বনফায়ার করা হয়। মানে বুঝতেই পারছেন, যদি 4টে রুমে 4টে আলাদা আলাদা গেস্টও থাকেন আপনারা, তাহলেও যদি চান প্রাইভেসি, আলাদা আলাদা মতন নিজেদের মতন করে বসতে চান সন্ধ্যাবেলা, প্রত্যেকটা 4টেই কিন্তু জায়গা করা রয়েছে বনফায়ার বারবিকিউ করার জন্য। আর বাকি যে রুমগুলো বললাম, 2টো রুম, এই হচ্ছে স্নো লেপার্ড 2 নাম্বার রুম, আর তার পাশে এখানে আরও একটা রুম হচ্ছে 1 নাম্বার রেড পান্ডা। চলুন এগুলো একটু দেখিয়ে দিই। রুমগুলো দেখানোর আগে আমি কটেজের স্টাইলটা দেখাবো। বাইরের দিক থেকে হয়তো বোঝা যাচ্ছিলো না, এদিক থেকে ভালো বোঝা যাচ্ছে। নর্থ বেঙ্গলে জেনারেলি এরকম এ শেপেরই কটেজ হয়, এখানে কিন্তু অনেকটাই অন্য রকম, খুব ভালো লেগেছে, একদম ইউনিক স্টাইলের কটেজগুলো। দুটো একদম একই রকম, তবু দেখিয়ে দিই। এই যে
কিন্তু প্রত্যেকটা কটেজই একটু একটু আলাদা রয়েছে। একদম ছোট্ট কেবিন টাইপের, এখানটা সিঁড়ি দিয়ে নেমে গিয়ে দুজনেই শুতে পারবেন। একটা ওয়াশরুম রয়েছে অ্যাটাচড, আর রিভার ভিউ রয়েছে। দারুণ কোজি, জাস্ট মনে হচ্ছে আমি বসে যাই এখানে। এই রেড পান্ডা 1 নম্বর রুমটাও একদম একই, 2-3টে খাড়াই একটু সিঁড়ি রয়েছে, বাকি এরকমই। এই বেডটা একটু বড় লাগছে তুলনামূলক, একটা বাচ্চা নিয়ে দুজন শুতে পারবে একদম এই বেডটা। বাকি রুমগুলো যেমন বেতের তৈরি, অ্যাটাচড ওয়াশরুম, সমস্ত কিছু একই রকম রয়েছে এবং প্রত্যেকটা থেকেই রিভার ভিউ পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই যে 4টে রুম দেখালাম এই কটেজগুলোর মধ্যে, এখানে টোটাল 9 জনের অ্যাকোমোডেশন হতে পারে ম্যাক্সিমাম, তার বেশি কিন্তু হবে না। তবে যদি বড় গ্রুপ বা ব্যাচেলার্স বা ফ্যামিলি থাকে তারা কিন্তু ওপরে একটা বড় রুম রয়েছে কমন, যেখানে ওয়াশরুম, ওখানে থাকতে পারেন। চলুন ওটাও দেখিয়ে দিই আপনাদেরকে। এই কটেজটা দেখে আশা করছি বুঝে গেছেন যে 2টো রুমের দরজা নদীর দিকে আর 2টো রুমের দরজা এই গার্ডেনের দিকে, তবে 4টে রুম থেকেই রিভার ভিউটা পাওয়া যায়। আর যদি ডাইনিং এরিয়ায় যেতে চান তাহলে এই সিঁড়িটা ভেঙেই যেতে হবে। আরও একটা যে রুম বললাম কমন, যে ওয়াশরুমের বেলা রুমটা, ওখানেও যেতে গেলেও এখান দিয়ে সিঁড়ি ভেঙে যেতে হবে। আর এখানে দেখুন প্রচুর পেয়ারা গাছ দেখছি, প্যাশন ফ্রুটেরও গাছ দেখতে পাচ্ছি, এটাও খুব টেস্টি খেতে হয়, যারা খেয়েছেন জানেন। আর এখানে একটা ওয়াশরুম রয়েছে, এটা কমন, এটা যে কেউ যেতে পারে, ইন্ডিয়ান, যাদের ইন্ডিয়ানের প্রয়োজন হয় তাদের জন্য। আর যে রুমের কথা বলছিলাম সেটা হচ্ছে এইটা, বনমারা এই রুমটার নাম। এটার ওয়াশরুমটা হচ্ছে অ্যাটাচডই, বাট বেরিয়ে এসে রুমের বাইরে। এটা একটু মডার্ন, মানে নতুন তৈরি হয়েছে তার জন্য চকচক করছে, তবে এখানেও শাওয়ারটা নেই। এই হচ্ছে রুম। এখানে রুমগুলো কিন্তু বেশ বড় বড়, 4 জন এখানে শুতে পারে। একটা টেবিল রয়েছে, এখানে একটা ছোট্ট কাভার দেওয়া রয়েছে, আর এর সাথে সাথেই এর ভিতর দিয়ে যেতে হবে আরও একটা রুমে। একদম এখানে একই ফ্যামিলি ছাড়া বা একই গ্রুপ ছাড়া কিন্তু এই রুমে থাকা যাবে না। একটা মিরর রয়েছে আর এরকম একটা ছোট জানালা রয়েছে। আর এখান থেকে বেরিয়ে এসেই ওই যেমনটা দেখালাম, ডান দিকে বেরিয়ে দরজার বাইরেই কমন ওয়াশরুমটা, এখানেও একটা জানালা ছিল। আর এখানটা একটা ওপেন স্পেস রয়েছে, মানে ওপেন না, মানে এখানটা বসতে পারেন চেয়ার টেবিল নিয়ে, চেয়ার টেবিল দেওয়া রয়েছে, হয়তো কেউ চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারে। আর ডাইনিং এরিয়া যেখানে আমরা লাঞ্চটা করলাম সেটা হচ্ছে এইটা। ওই নিচের কটেজ থেকে ডাইনিং এরিয়ায় যেতে গেলে বেশ অনেকগুলোই সিঁড়ি ভাঙতে হবে, মাঝে মধ্যেই কিছুটা সিঁড়ি কিছুটা এরকম রাস্তা রয়েছে। এই হচ্ছে এখানে ডাইনিং এরিয়া, অনেকটা বড় এবং ওপেন কিচেন রয়েছে। দিদি এখানে কি রান্না করছে না করছে সেগুলো আপনারা দেখতে পারবেন। জল টল রাখা রয়েছে, নিজেরাও চাইলে রান্না করে খেতে পারেন। আরও একটা জিনিস হচ্ছে এখানে অনেক কিছু লোকাল জিনিস দাদারা বিক্রি করেন। এটা হচ্ছে দেশি ঘি, নিজে হাতে বানানো, এটা নিজের হাতে বানানো সাবান, অর্গ্যানিক সাবান, এই তিতে পাতি দিয়ে বানানো, যেটা মানে স্কিনের কোনো রোগের জন্য ভালো। এখানে হলুদ আছে, সাবান, তারপর এই যে আমরা এই যে ভুট্টার চাল খেলাম ওটা, তারপর চা পাতা, এখানে নদীর যে অ্যাকোরিয়ামে রাখার জন্য যে স্টোন হয় এগুলো বিক্রি হচ্ছে। তার সাথে সাথে এইদিকে কিছু সুভিনিয়ার চাইলে নিয়ে যেতে পারেন, চাবের রিংয়ে হাতে বানানো, এগুলো দাদাদের ডোলে ফোলে এগুলো তো আছেই। তো বেশ ভালো খোলামেলা কিচেনটা। আর এখান দিয়ে বেরিয়ে এলেই এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন, এখানে দাদারা নিজেরা থাকেন। তো হোমস্টের সাথেই কিন্তু হোমস্টে ওনার থাকেন, কোনো ভয়ের কোনো কিছু ব্যাপার নাই, যখন যা চাইবেন আপনারা পেয়ে যাবেন। কাছেই দেখালাম, মানে 10 মিনিট হেঁটে গেলেই ফ্যান্সিটার বাজার পেয়ে যাবেন। ব্যাচেলার্স যারা, সোলো ট্রাভেলার যারা রয়েছেন তাদের জন্য রুম তৈরি হচ্ছে, এখনও হয়নি। এই দিকে হচ্ছে, এখান থেকেও দেখুন কটেজের ভিউ পাওয়া যাচ্ছে, নদী দেখা যাচ্ছে, এই যে অর্কিড ফুল ফোটেনি বাট অর্কিড রয়েছে। এখানে একটা রাস্তা নেমে যাচ্ছে জঙ্গলের দিকে, কোথায় যাচ্ছি জানি না, তবে এই দিকে একটা রাস্তা দেখলাম যাচ্ছে। এসেই আমার এই আখের দিকে নজর পড়েছে, বাট এগুলো এখন মানে পরিপুষ্ট না মনে হচ্ছে খাওয়ার জন্য। ওখানে কাঠ স্টোর করে রাখা রয়েছে, ওখানে গ্রাম আছে, অনেকগুলো বাড়ি রয়েছে এবং এখানে একটা বোর্ডও লেখা রয়েছে ওয়ে টু হিলিং ভ্যালি। ওখানে গেলে অনেক কিছু শরীর খারাপ মানে থাকলে, মানে কারণ এখানে প্রকৃতিটা এতই সুন্দর, পাহাড়, নদী, ঝর্ণা, সমস্ত কিছু একসাথে পেয়ে যাবেন। তো তার জন্যই ওটা লেখা আছে ওখানে, ওয়েলকাম টু হিলিং ভ্যালি। এদিকের রাস্তাটা ওই পার্কিংয়ে গিয়েই মিলছে, মানে
আপনারা চাইলে ওপর দিয়েও হোমস্টেতে পৌঁছাতে পারেন, আবার নিচে পার্কিং দিয়েও হোমস্টেতে ঢুকতে পারেন। তো আমরা দেখিয়ে দিলাম সিঙ্গালীলা রিভার সাইড ফার্মস্টে। আমাদের তো খুবই ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই জায়গাটার নাম হচ্ছে, গ্রামটার নাম হচ্ছে ফ্যানচিটার, যেটা আগেও আমরা বলেছি। কালকে আমরা যেখানে ट्रेक करते যাব সেই জায়গাটা দাদা দেখাচ্ছেন, দেখুন রিঠু फॉरेस्ट विलेज। कल हम लोग यहाँ जाएंगे दादा। यहाँ ये वाला वीडियो बहुत मस्त जगह है तो ये दादा। पूरा हाँ। सिंगलीला नेशनल पार्क है, ओके जहाँ पर ये पांडा वगैरह रहता है। ये ओके उसके मिलेगा बीच कल? में मिलेगा कल मिलेगा। वो तो पता नहीं मिलेगा लकी या बात नहीं। है। हाँ दारुण दारुण। ये पूरा सिंगलीला नेशनल पार्क है, हाँ। उसके बीच में एक गांव है छोटा वाला। राइट। দাদা মানে আমাদের জন্য একটা মাছ এনেছেন এবং দেখুন কি প্যাকিং করে এনেছেন। কত মাছ আছে দাদা? ये हिमालयन रेनबो ट्राउट। हिमालयन रेनबो ट्राउट। रेनबो। हाँ रेनबो ट्राउट। अच्छा ये मतलब जहाँ पर बर्फ होता है ना वही होता है ये। अच्छा ये बहुत ठंड में, और इसमें मतलब ये जो बीमारी होता है ना उसके लिए अच्छा है, क्योंकि इसमें ओमेगा 3 बहुत होता है। ओके ओमेगा 3 और ये प्रोटीन बहुत होता है, क्या बात है। बहुत हेल्दी है। अच्छा टेस्टी भी होता है ना। हाँ, इसको मतलब बारबेक्यू करते हैं हम लोग। अच्छा मैरिनेट करेंगे अभी। हाँ, अभी इसको मैरिनेट करेंगे, उसके बाद अच्छा कोई इसको अगर लेना चाहता है कोई गेस्ट हाँ। तो क्या प्राइसिंग है इसका दादा? नहीं, अभी के टाइम में तो हम लोग 1500 लेते हैं पर केजी। हाँ पर केजी। ओके। बाद में अब इसका दाम ऊपर नीचे होता है, उसी हिसाब से सीजन ऑफ सीजन वाइज थोड़ा सा। उसी हिसाब ओके से दाम। दादा इसका आइडिया आपको कैसे आया? देखिए मैंने बहुत मतलब होम स्टे में देखा है हाँ कि वो चिकन का मतलब वो बारबेक्यू होता है, हाँ हाँ तो हमने नया सोचा। ये वाला तो मतलब हर जगह होता है, राइट लेकिन हमने ये फिश का रेनबो ट्राउट का शायद नॉर्थ बंगाल में यही एक ही जगह है। एग्जैक्टली हम लोग फर्स्ट हाँ इसको ট্রাই करेंगे। বিকালের পর থেকে এখানে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে, তাই আর কোথাও বেরোয়নি। দাদা দিদির সাথে বসে গল্প করছিলাম, আর তার মাঝেই আমাদেরকে সার্ভ করা হয়েছিল ইভিনিং স্ন্যাক্স, এবং তার সাথে চাটা একদম ঘন খাঁটি দুধের বানানো, আর তার সাথে পেঁয়াজি। দারুণ এনজয় করেছি। আর এখন এসেছি ওই যে বসার জায়গাগুলো দেখিয়েছিলাম তাদেরই মধ্যে একটা। এখানে দাদা এখন তৈরি করছে ফিশের যে বারবিকিউটা বলেছিলাম, দেখুন কীরকম হচ্ছে একবার দেখুন। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, পিছনে নদীর আওয়াজ, এখানে দাদা বাতি জ্বালিয়ে দিয়েছে, আর আমাদের ফিশ বারবিকিউ একদম রেডি হয়ে চলে এসেছে। সুন্দর পাতিলেবু আর চাট মশলা আমরা নিয়ে নিয়েছি। এবার আপনাদেরকে ডাইরেক্ট লাইভ টেস্ট করে জানাবো যে কীরকম খেতে। দারুণ দারুণ, মানে চিকেন বারবিকিউ তো অনেক জায়গায় খেয়েছেন, সকলেই প্রায় খেয়েছেন নর্থ বেঙ্গলে এসে। এই হোমস্টেতে এসে এটা মাস্ট ট্রাই। এবং এটা এত সুন্দর করে দাদা এতক্ষণ ধরে ম্যারিনেট করে রেখেছিলেন, অপূর্ব খেতে, বিশ্বাস করুন অপূর্ব খেতে। আর এই যে অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট হয়েছে না, এটা আরও বেশি মজা লাগছে। এখন এটা এনজয় করি। Candlelight in the dark, weight of broken heart. গুড মর্নিং, এখন বাজে এক্স্যাক্টলি 8টা। আমরা রেডি হয়ে গেছি ট্রেকে বেরোনোর জন্য। তার আগে বলে দিই, কাল রাতে মানে সন্ধ্যে থেকেই এখানে কারেন্ট ছিল না। অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে। মোমবাতির আলোতে আমরা ট্রাউট খেয়েছি, যেটা সত্যি দাদার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো ওই মাছটা আমাকে খাওয়ানোর জন্য। আমার ফেভারিট মাছ হয়ে গেছে, মানে ওয়ান অফ দ্য ফেভারিট ফিশেস হয়ে গেছে আমার। দারুণ খেয়েছি, মানে আমার আমাদের দুজনেরই দারুণ লেগেছে, মানে যত বলবো কম বলা হবে। আপনারা যদি আসেন অবশ্যই ওটা ট্রাই করবেন। চিকেন বারবিকিউ তো প্রচুর খেয়েছেন, ওটা কিন্তু মাস্ট ট্রাই। আর আমরা কালকে রাতে ওই অন্ধকারের মধ্যেই ক্যান্ডেল লাইট ডিনার করে নিয়েছি। তো সকালবেলা ভোরবেলা উঠে আমরা মানে সানরাইজের একটু হালকা ছিটেও পেয়েছি, খুব ভালো লাগছিলো।
তারপর একটু ঝিরঝিরে বৃষ্টি নেমে গেছিলো, টেনশনে পড়ে গেছিলাম। বাট তারপর থেকে মানে 7টা থেকে এরকম ঝকঝকে ওয়েদার, আমরা দারুণ খুশি। শুনলাম 4 কিলোমিটারের ট্রেক, ওপরে গিয়ে একটা ভিলেজ পড়বে, ফরেস্ট ভিলেজ। তো চলুন আস্তে আস্তে যাই এবং সমস্ত ইনফরমেশন দিতে থাকি। আর ব্রেকফাস্টের আলুর তরকারিটা বলো। হ্যাঁ, ব্রেকফাস্টে আলুর তরকারিটা জাস্ট চরম বানিয়েছিল। আমি মুড়িকে মিস করছিলাম, ওই আলুর তরকারিতে মুড়ি খেতে না দারুণ লাগে। all of the pain you face, trials you overcame. আমরা হিলিং ভিলেজের মধ্যে দিয়েই যাচ্ছি, এদিকে ঝর্ণাও রয়েছে একটা দারুণ সুন্দর, দাদার ফোনে ছবি দেখেছি। এই ট্রেকের প্রথম 2 কিলোমিটার আমরা ভিলেজের মধ্যে দিয়ে যাব, তারপর 1 কিলোমিটার জঙ্গল, তারপরে আবার 1 কিলোমিটার ফরেস্ট ভিলেজ আমরা পাবো। ये लोकल में अभिजाल कहते हैं इसको, क्या अभी अभिजाल। अभिजाल? हाँ। अच्छा, तो इसको हम लोग गला में दर्द है, खांसी। जैसा है, तो हम लोग ऐसा करके लेते हैं। আমার কাশি হচ্ছে খুব, তার জন্য দাদা এটা খেতে বলছেন, মানে মুখে রেখে দিতে বলছেন। আর এই হিলিং ভিলেজটা নামই দেওয়া হয়েছে এই কারণে, অনেক জড়িবুটি পাওয়া যায় না, এখানে এলে জড়িবুটি পাওয়া যায়। দাদা হিলিং ভিলেজে ট্যুরও করায়, মানে এখান দিয়ে হিলিং ভ্যালি। হিলিং ভ্যালি, ये हॉर्स टेल हाँ। जो किडनी इन्फेक्शन में मतलब ये काम करता इसको है। तो कुरकुरा भी बोलते हैं ना हम हाँ। लोग, रैबिट खाता है। তো হিলিং ভ্যালি ট্যুরটাও আপনারা করতে পারেন, এখান দিয়ে গিয়ে গ্রামের মধ্যে দিয়ে কোনো একটা ব্রিজ ক্রস করে আমাকে রাউন্ড করে ঘুরিয়ে নিয়ে আসেন দাদা। कितना स्क्वाश गार्डन है ना इधर, फेमस। ये सिलीगुड़ी जाता है। हाँ। এই ট্রেক রুটের স্টার্টিং পয়েন্টটাই এত সুন্দর, এখান দিয়ে দেখুন একটা ঝোড়া বয়ে যাচ্ছে, এই কুলুকুলু শব্দটা এত মিষ্টি লাগছে। তার ওপর একদম শান্ত শিষ্ট পরিবেশ, যেদিকেই তাকাবে শুধু সবুজ আর সবুজ, আর কত যে পাখি ডাকছে, বিভিন্ন গাছ আমরা দেখতেও পাচ্ছি, শুনছি, মানে দারুণ একটা ফিল হচ্ছে। এত ভাল লাগছে না এই ট্রেক রুটটা, কি বলবো। মাঝে মধ্যে এরকম পাহাড়ি বাড়ি পাচ্ছি, এইদিকে নদী বয়ে যাচ্ছে কুলু কুলু শব্দে, কি সুন্দর যে লাগছে নদীর জলটা, মনে হচ্ছে নেমে কোথাও স্নান করতে শুরু করে দিই। চারিদিকে পাহাড়ি ফুল ফুটে রয়েছে, নীল আকাশ যেটা আমরা নভেম্বর ডিসেম্বরে পাই, পুরো সবুজ হয়ে রয়েছে পাহাড়, মানে দারুণ দারুণ এনজয় করছি। It's the way you called heaven down when you prayed for where I am now. It's আহ, কি শান্তি। উফ, ওই যে দূরের পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়ের পিছন দিকে ভ্যালি রয়েছে, আমরা ওখানেই যাচ্ছি। जो हीलिंग वैली बोल रहा था वो 1.5 किलोमीटर का जो वॉकिंग होता है हम लोग टूर करवाते, तो यहीं से आके यहाँ ब्रिज है, क्रॉस करके फिर उस तरफ से जाके नीचे फिर छोटा ब्रिज क्रॉस करके फार्म स्टे तक पहुँचा। तो अभी हम कितना किलोमीटर आए? अभी पकड़ लीजिए 1 किलोमीटर तक आ गया, अच्छा, और 3 जना है। अब 3 बाकी है। কি সুন্দর না এটা। দারুণ দারুণ, মনে হচ্ছে এখানেই নেমে যাই। দেখুন যাওয়ার পথে একটা সুন্দর পুরানো মনেস্ট্রি পেলাম, একটু অন্য রকমই দেখতে, টিনের তৈরি, জেনারেলি এরকম দেখিনি আমরা। আর এই সারাউন্ডিংসটা দেখুন কি পিসফুল, ওই যে ফ্ল্যাগগুলো আছে উড়ছে হাওয়ায়, দারুণ লাগছে। দাদা যাওয়ার পথে আমাকে কন্টিনিউয়াসলি কিছু না কিছু জড়িবুটি দিতে থাকছে, এটা শোকার জন্য, মুখে একটা দিয়েছে চোষার জন্য, মানে বিভিন্ন গাছ ভেঙে ভেঙে আমাকে দিচ্ছে। আর এই জায়গাটা এত সুন্দর, আমরা 1 কিলোমিটারেই আটকে গেছি, মানে আর যেতে পারছি না এখানটা ছেড়ে। কিন্তু যাই হোক, আস্তে আস্তে বেলা বাড়ছে, আমাদের যেতে হবে। আশা করছি সামনে আরও অনেক অনেক বেশি ভালো জিনিস অপেক্ষা করছে আমাদের জন্য। আমি জানি না আমাদের ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে জায়গাটা। এই ফ্রেমটা একবার দেখুন, নদীটা কি সুন্দর বয়ে গেছে, ক্রিস্টাল ক্লিয়ার জল, নিচের পাথরগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। যদি আপনারা এই ট্রেকে আসেন আর এরকম রোদ ঝলমলে ওয়েদার হয়, তাহলে কিন্তু আপনারা মানে আমার মনে হয় এক্সট্রা জামা কাপড় ক্যারি করবেন, যাওয়ার পথে স্নান করে যাবেন। 1 কিলোমিটার পরেই হোমস্টে পৌঁছে যাবেন, ফেরার পথে এই জায়গাটায় স্নান করে অবশ্যই যাবেন, দারুণ জলটা। এই যে আমরা ট্রেকটা করতে যাচ্ছি, এই ট্রেকের জন্য কিন্তু আপনাদের একটা গাইডের প্রয়োজন। পেমবাদার হোমস্টেতে আমরা আছি, পেমবাদা আমাদের সাথে নিজে যাচ্ছেন। যদি পেমবাদা কখনো অনুপস্থিত থাকেন, আরও একটা গাইড কিন্তু আপনাদের নিয়ে যাবে, তাদের জন্য আমাদের কাছে আছে রাজেন্দা। তো রাজেন্দা আছে এখানে, আমরা সুন্দর ট্রেক করতে করতে যাচ্ছি। এবং আরও একটা কথা বলে দিই, যারা
একটু অ্যাডভেঞ্চার প্রেমী, যারা এরকম নর্থ বেঙ্গলে ছোটোখাটো হাইক বা ট্রেক করতে পছন্দ করেন, তারা কিন্তু এই ব্লগটা মিস করবেন না, কারণ এই ট্রেকের ভিডিও ইউটিউবে প্রথমবার সায়াল স্টোরিজই আনছে। তাই বলি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম হিডেন অফবিট জায়গাগুলো দেখার জন্য উইথ ফুল অফ ইনফরমেশন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই বড় পাথরটা চোখে পড়লো। এর গায়ে যেটা খোদাই করা আছে সেটা হচ্ছে ওম মানি পেমে হুম, যেটা মন্ত্রল আমাদের, আপনারা জানেন। এই যে কী সুন্দর না, দেখুন। আর এরকমই বেশ কিছু ছোট ছোট গ্রামের বাড়ি আছে, তার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, কি অপূর্ব লাগছে একবার দেখুন। এটাকে বলে কালপকড়ি খোলা, মানে এই যে জলটা আসছে সান্দাকফু যাওয়ার পথে যে কালপকড়ি দেখতে পাওয়া যায়, সেই কালপকড়ির জলটাই কিন্তু আসছে। কি দারুণ লাগছে দেখুন। এই বাড়ির যে আঙ্কেল, সেই আঙ্কেল, এটা খারাপও লাগে, পায়ে লাগিয়ে দিচ্ছেন যাতে জোঁক না আসে। এটা হচ্ছে মেন রোড, বাট আমরা শর্টকাট দিয়ে এসেছি এই রাস্তাটা দিয়ে। এটা হচ্ছে এই গ্রামের লাস্ট বাড়ি। এখান থেকে দেখুন কি সুন্দর ভ্যালি ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে। আজকে আবহাওয়া এত পরিষ্কার যে চারদিকের ভিউ পুরো ক্লিয়ার। আপাতত আমরা 2 কিলোমিটার এসেছি, এবার এখান থেকে শুরু হচ্ছে জঙ্গলের রাস্তা, আরও 2 কিলোমিটার যেতে হবে। এখানে এলেই একটা সুন্দর ঠান্ডা মিষ্টি হাওয়া দিচ্ছে, সমস্ত থাকান যেন দূর হয়ে গেল। আর বলে রাখি যে মাঝে মধ্যে কিন্তু চড়াই উতরাই রাস্তা আছে, উঠতে কিছু সময় শ্বাস ফুলবে, কষ্ট হবে, তো সেই ভেবেচিন্তেই কিন্তু আপনারা এই ট্রেকটা করবেন। আর যাদের কোনো প্রবলেম নেই তারা ডেফিনেটলি এখানে এলে করবেন। আমার পিছনের রাস্তাটা দেখতে পাচ্ছেন, পুরোটাই কিন্তু চড়াই। আর এই যে ফরেস্টটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এটার নাম হচ্ছে রিঠু ফরেস্ট, সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের অন্তর্গত এই ফরেস্ট। এই ফরেস্টেও কিন্তু বিভিন্ন রকমের বন্য প্রাণী দেখতে পাওয়া যায়, ব্ল্যাক বিয়ার থেকে শুরু করে অনেক রকমের। আর এখান থেকে এখনও আমাদেরকে অনেকটাই যেতে হবে। যদি আমরা এই স্পিডেই হাঁটতে থাকি তাহলে মেবি আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব। বাট কিছুটা যাওয়ার পরই কিন্তু আমরা একটু রেস্ট নিচ্ছি, দাঁড়াচ্ছি, কারণ যথেষ্ট টায়ারিং একটা জার্নি। এতক্ষণ যেরকম রাস্তা দিয়ে এলাম উঁচু নিচু ছিল, কিছুটা চড়াই কিছুটা উতরাই, কিন্তু এবার শুরু হচ্ছে আমাদের আসল ট্রেক। দাদারা বলছেন ঠিক সামনের রাস্তাটা দেখুন একবার, সিঁড়ি। এটা ফরেস্টের তরফ থেকেই বানানো, মানে এই দিক দিয়ে সোজা উপরে উঠে যেতে হবে। এটা হচ্ছে সোনাখাড়ি ফুল, প্রথমবার দেখলাম, কি সুন্দর দেখতে। ওইখানটা পড়েছিল কোনো একটা গাছে। সোনাখাড়ি হোমস্টের নাম শুনেছি আমরা পাহাড়ে। সুন্দর ট্রেক রুট করা রয়েছে। অনেকেই জঙ্গল ট্রেল ভাবলে ভয় পায় হয়তো, পাথর কাদা, বাট এখানে সুন্দর মানে ফরেস্ট ডিপার্টমেন্টে করে দিয়েছেন। একটু গরম বলে এই চড়াইগুলো উঠতে আজকে একটু কষ্ট হচ্ছে, আর ওর একটু শরীরটা খারাপ তাই। ফাইনালি প্রায় 3.5 ঘন্টা মতন আমাদের সময় লাগলো, যেহেতু আমরা বারবার দাঁড়িয়েছি ভিডিও করেছি, তার জন্য। আপনারা যদি সোজা আসেন তাহলে হয়তো 2 ঘন্টার আশপাশে পৌঁছেই যাবেন। ফাইনালি আমরা পৌঁছে গেছি রিঠু ফরেস্ট ভিলেজে। একটু ওপরেই গ্রাম শুরু হচ্ছে, মানে বাড়ি শুরু হচ্ছে। এইদিকে কোথাও একটা দাদা বলছিলেন টুমলিং দেখা যাচ্ছে। ये धोत्रे के टॉप है, उसके बाद ये टंगलू हो गया, ওকে उसके बाद ये हो गया तुमलिंग, ओके उसके बाद ये वाला हो गया गैरीबास, ওকে और यहाँ पर है संदकपुर। ওকে দাদা, থ্যাংক ইউ। মানে একটুখানি কষ্ট করে এত সুন্দর জায়গায় যে পৌঁছাবো, মানে এটা ভাবিনি। ভেবেছিলাম সুন্দর, আর এটা যেন একটু বেশি সুন্দর লাগছে। আর ওয়েদারটা মানে আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। হ্যালো, কিরকম দেখছে একবার দেখুন, মানে ঘুরে ঘুরে ওদেরকে দেখছে আর খাচ্ছে। মানে একটা ছাগল আরেকটা ছাগলকে দেখছে। তুমি হ্যাঁ, আমাকেই বললাম। কি অপূর্ব ভিউ দেখুন এখান থেকে। আর তার সাথে এটা হচ্ছে সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্ট, এর মধ্যেই ব্ল্যাক প্যান্থার, লেপার্ড, তারপর আরও কত কি আছে, দাদা এইমাত্র গল্প করছিলেন, রেড পান্ডা। অসম্ভব সুন্দর জায়গা। শুধু ড্রোন ওড়ানোর পারমিশন পাইনি, তাই না হলে যা জায়গাটা লাগতো না ড্রোনে। কি ঠিক বললাম তো? হ্যাঁ, সাড়া দিয়ে দিয়েছে।
বাহ, এই বাড়িটা খালি দেখুন কি সুন্দর লাগছে। এই গাঁদা ফুলগুলো ফুটলে 1 মাসের মধ্যে ফুটে যাবে, কি ভালো ফ্রেমটা লাগবে দেখতে, দারুণ লাগছে। টকটকে নীল আকাশ আজকে। হ্যাঁ মানে এই গ্রামটা মনে হচ্ছে থাকলে ভালো হতো। দাদা इधर होमस्टे है? नहीं है। तो ये जो विलेज में जो भी लगता है दादा ट्रैकिंग करके जो हम आते हैं इधर, हाँ, हाँ। हम लोग मतलब खाने का पीने का सब कुछ अरेंज हो जाता है। लंच यही करवा देते हैं, हाँ। उसके बाद फिर रिटर्न होके फार्म स्टे में पहुंच के फिर रात का डिनर कर लेते हैं। মানে আমরা যখন আসছিলাম হালকা হালকা খিদে পাচ্ছিল, আলোচনা করছিলাম, বাট দাদাকে বলিনি কারণ দাদা অপ্রস্তুতি পড়ে যাবে যেখানে খাবার কোথায় পাবো। তারপরে জাস্ট কিছুক্ষণ আগেই দাদা বললেন যে ওপরে লাঞ্চের ব্যবস্থা হয়ে আছে, রেডি আছে। মানে আমরা পুরো সারপ্রাইজ হয়ে গেছি যে এখানে এসে আমরা খাবো। দাদা এই সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছে, এটা আলাদাই একটা এক্সপিরিয়েন্স। কিন্তু আমরা এরকম এক্সপিরিয়েন্স একবারই সিকিমে করেছিলাম, নর্থ বেঙ্গলে কিন্তু এই প্রথমবার ট্রেক করে গিয়ে কোনো লোকালের বাড়ি, লোকাল কা কই ঘর মে না, লোকালের বাড়িতে লাঞ্চটা করব। এবং এখানে আমি আরও একটা জিনিস অ্যাড করতে চাই, দাদা কিন্তু মেডিসিনস ক্যারি করেন বা এখনও আছে রুটির সাথে গুড়, মানে ধরুন কারো সুগার আছে, হতে পারে সুগার ফল করে গেল, শরীর খারাপ হয়ে গেল, সেই সমস্ত কিন্তু প্রিকশনসও দাদা নিয়ে আসেন। আর আরেক দাদার সাথে পরিচয় করাই, এই দাদা आपका घर इधर ही है गांव का? मेरे नीचे नीचे। आप इधर से जब सिलीगुड़ी जाते हो कैसे जाते हो? पैदल नीचे? पैदल से, फिर वहाँ से गाड़ी? गाड़ी से। और यहाँ से जो सुन रहा था कि लोकल छोटा छोटा बच्चा जो है गांव का, वो लोग भी पैदल ही स्कूल जाते हैं। जाते हैं। कितना टाइम लगता होगा? 2 घंटा लगे। 2 ঘন্টা। মানে আমরা কতটা লাক্সারিতে থাকি ভাবুন কলকাতাতে বা বিভিন্ন জায়গায়, যে এখানে বাচ্চারা এত কষ্ট করে স্কুলে যাচ্ছে, পড়াশোনা করছে, তারপরেও আমরা অফবিট জায়গায় এসে লাক্সারি খুঁজি। প্লিজ লাক্সারি খুঁজবেন না, অফবিট জায়গাটাকে অফবিট জায়গার মতোই এনজয় করুন। नानी हाई कर दो। हाई कर दिनुहोस्, हाई कर दिनुहोस्। हेलो। तपाईँको नाम भन्दियो? একবার ভাবুন আমরা এসেছি একটা অফবিট গ্রামে, সেখান থেকে 4 কিলোমিটার ট্রেক করে এলাম একটা রিমোট ফরেস্ট ভিলেজে, এবং এসে যে আপ্যায়নটা আমরা পেলাম, পায়েলের গলা এত খারাপ, এনারা আদা ফুটিয়ে জল দিয়ে একটা সুন্দর বানিয়ে দিলেন যাতে ওর গলাটা খারাপ মানে ঠিক হয়ে যায়, এবং এখন লাঞ্চের আয়োজন করেছেন। ভাবুন তো এখানে এসে আমরা লাঞ্চ করছি, এবং বাড়িটা একবার দেখুন, এখানেই আমরা লাঞ্চ করবো, এখান থেকে ভিউটা একবার দেখুন। আর এই ছোট ছোট গ্রামের বাড়ি দেখুন, ঘরটা একবার দেখুন, মানে অথেন্টিক যে কি বলবো ঘর হয় না পাহাড়ের, সেটা হচ্ছে এটা। কি সুন্দর করে ডেকোরেট করা দেখুন। আমরা মনে হচ্ছিল যে এই বেডের মধ্যে একটু ঘুমিয়ে যাই বা সারাদিন এখানে বসে বসে বাইরের এই ভিউটা দেখি, কি অপূর্ব লাগছে। আর এই যে টেবিলে একদম অথেন্টিক নেপালি ফুড আমাদের জন্য দেওয়া হয়েছে লাঞ্চ হিসাবে। হ্যাঁ, কত কিছু আছে, শিষ্ণু আছে, এখানে বিনস, এটা হচ্ছে মাকাই রাইস, বিনসটা ওখানে মানে অর্গানিক। তো এখানে হচ্ছে দহি, মানে আর কি চাই, আর কিছু এক্সপেক্ট করা কি উচিত? আমার মনে হয় না এখানে কোনো কিছু এক্সপেক্ট করা উচিত। যেটা পাচ্ছি সেটা অনেক, মানে কোটি টাকা দিয়েও এই জিনিস কেনা যাবে না। এনাদেরকে বাজার করতে যেতে হয় নিচে বাজারে, বুঝতে পারছেন কতটা কষ্ট। এবং এখানে এসে যে এরকম একটা এক্সপিরিয়েন্স করছি, সারা জীবন মনে রাখার মতো, সিরিয়াসলি। আগেও আমরা শিষ্ণু একটুখানি টেস্ট করেছিলাম, অতটা ভালো লাগেনি, বাট এখানে একটু অন্যরকম টেস্টটা ছিল, এখানে ভালো লেগেছে। বাট আমার নিংড়ো আর বিনসটা এত টেস্টি লেগেছে, বিনসটা পুরো শেষ করে দিয়েছি। আর এখানে ঘিটা খুব টেস্টি, ভালো গন্ধ। সোলফুল একটা লাঞ্চ করে আমরা একটু গ্রামটা ঘুরতে যাচ্ছি, উপরের দিকে যাচ্ছি। এতটা কষ্ট করে এসে যদি গ্রামটাই না ঘুরি তাহলে তো পুরো মানে আশাটাই বৃথা হয়ে যায়। এত ভাল লাগছে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, কাঠের বাড়ি, দারুণ জায়গা এটা। এখানে এত শান্তি, আমি বলবো যারা টেন্টিং করতে পছন্দ করেন, कैंपिंग, इधर कैंप लगा के कोई रह सकता है ना? वो वॉशरूम है, अच्छा यूज़ कर सकते हैं।
এখানে ওয়াশরুমও আছে, ইউজ করতে পারেন। এবং দাদার মুখে শুনলাম এই গ্রামে টোটাল 9টা বাড়ি রয়েছে এবং এক একটা বাড়িতে 8জন 9জন 10জন করে মেম্বার আছে। আর এর ওপরে আর কোনো ঘর নেই, ওপরে গৈরিবাস রয়েছে যেটা সান্দাকফু যাওয়ার পথে পড়ে। ওদিকে সিকিম অনেক ভিউ পাওয়া যায়। আর এই নিচে নিচে টোটাল 9খানাই ঘর রয়েছে। মানে ভাবুন একবারে এই রকম প্রকৃতির মধ্যে, মানে কোথাও কিছু নেই, জাস্ট 9টা বাড়ি আর তার মধ্যে কয়েকজন মেম্বার। এনারা কিভাবে দিন কাটান, আমার তো জাস্ট থাকতে ইচ্ছা করছে, 1-2 দিন থেকে এনাদের সাথে এনাদের মতন করে লাইভ লিড করতে ইচ্ছা হচ্ছে। দারুণ লাগলো আমাদের এই জায়গাটা। এই যে পরপর গ্রামের বাড়িগুলো আছে, ঠিক উল্টো দিকে, মানে এদিকে 4 কিলোমিটার গেলেই গৈরিবাস পৌঁছে যাবেন, গৈরিবাস থেকে কালীপুকুরি, কালীপুকুরি থেকে সান্দাকফু। আর এই রুটেই এখন সব গাড়ি যায় সান্দাকফুর, টুমলিং টংলু হয়ে। তো দারুণ লাগলো। পরবর্তীকালে ইচ্ছা আছে বন্ধুবান্ধব নিয়ে কখনো এই জায়গাটায় ক্যাম্পিং করার, কারণ এখান থেকে সুন্দর এই দিকে সানরাইজ দেখতে পাওয়া যায়, বুঝতে পারছেন, একদম ক্লিয়ার সানরাইজ। আর তার সাথে সানসেটের আলোটাও আমরা পাবো। এখানে আমাদের দারুণ মজা হলো, দারুণ একটা অভিজ্ঞতা হলো। ঘোড়া দেখলাম, একদম ফিট হোয়াইট ঘোড়া নর্থ বেঙ্গলে, দারুণ আমাদের কাটলো সিরিয়াসলি। এখন বাজে দুপুর 2:10। আমরা এখন এগোচ্ছি হোমস্টের পথে। সময় হচ্ছে 2:54। ফরেস্টের 2 কিলোমিটার রাস্তা আমরা কমপ্লিট করলাম, চলে এলাম গ্রামে। আর এখান থেকে এখন ভ্যালিটা কি সুন্দর দেখতে লাগছে একবার দেখুন। হোমস্টে থেকে যখন যাচ্ছিলাম তখন একটা রুট দিয়ে গিয়েছিলাম, এখন যখন ফিরছি আর একটা রুট দিয়ে যাচ্ছি। এই ব্রিজটা দেখুন কি সুন্দর। যাওয়ার সময় দেখেছিলাম এখান থেকে নদীটা আসছে, অসাধারণ। এই দেখুন বেশ কিছুটা রোদ চলেই গেছে বলা যায়। ওই দিক দিয়ে আমরা গিয়েছিলাম। এই হচ্ছে ব্রিজ। দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। এখন কিন্তু কোনো আর টায়ার্ড নেই, একদম ফুল অফ এনার্জি। এটা কি জিনিস, বিশাল বড় পাতা তো, কিন্তু আরে না 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 না, এটা সেই ছোটোবেলায় আমরা এরকম খেলতাম, এরকম নিয়ে। হ্যাঁ, সেরকমই মনে হচ্ছে। 3:45 বাজে, আমরা প্রায় হোমস্টের কাছাকাছি পৌঁছেই গেছি। এদিকে সূর্যের আলো পুরোটাই চলে গেছে, ওদিকের বিক্ষিপ্ত জায়গায় সূর্যের আলো দেখতে পাওয়া যাচ্ছে হয়তো। দূরের ভ্যালিগুলো কি অপূর্ব লাগছে, আর তার সাথে আকাশটা, সব মিলিয়ে এই জায়গাটার সৌন্দর্য অবর্ণনীয়। সো ফাইনালি আমাদের 8 কিলোমিটারের ট্রেকটা কমপ্লিট হলো। দারুণ এক্সপিরিয়েন্স, ডেফিনেটলি এখানে এলে করবেন। সব থেকে কখন ভালো লাগে বলুন তো, এই ট্রেকগুলো করার পরে যখন ভিডিওগুলো আপলোড করি এবং আপনাদের মধ্যে কিছু মানুষজন আমাদেরকে মেসেজ করেন বা কমেন্ট করেন যে তোমরা হচ্ছে নর্থ বেঙ্গলের বেস্ট এক্সপ্লোরার। এটা বিশাল খুশি দেয় আমাদেরকে, কারণ নর্থ বেঙ্গল আমাদের কাছে সত্যি একটা ইমোশন। যে অত জায়গায় বেড়াতে যায় না কেন, যদি নর্থ বেঙ্গলে 1 মাস না আসি, দার্জিলিং না আসি বা কোনো অফবিটে না আসি, সেখানকার ডাল ভাত বরবটি যাই দিক না কেন সেটা না খাই, একটু মিস করি, খুব খারাপ লাগে। তো আপনাদের এই কমেন্টগুলো না আমাদেরকে অনেক অনুপ্রেরণা যোগায় যে আমরা আরও ভালো ভালো নর্থ বেঙ্গলের জায়গা নিয়ে আসবো, এরকম এক্সপ্লোর করব। ভিউ হোক আর নাই হোক, আমরা ভীষণ এনজয় করি। আর আপনাদের মধ্যে কিছু মানুষজন আমাদের ট্রেকিংয়ের ভিডিও দেখতে দারুণ পছন্দ করেন। সো থ্যাঙ্কস। একটু বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে 50,000 তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, এবার যাই, একটু রেস্ট নিই, চা বিস্কিট যা পাই খাই একটুখানি, তারপর আবার দেখা হচ্ছে। আচ্ছা, আপনারা কি কখনো চকলেট ফ্লেভারের চা খেয়েছেন বা শুনেছেন? মানে পার্সোনালি আমি কখনো শুনিনি। এই হোমস্টেতে এসে টেস্ট করলাম, দুর্দান্ত খেতে, দিদি বানিয়েছিলেন। তো যারা পরবর্তীকালে আসছেন এখানে, অবশ্যই সেই চাটা ট্রাই করবেন। আর আজকেও আমাদের জন্য এখানে ইভিনিংয়ে একটা স্পেশাল আইটেম তৈরি করা হচ্ছে, সেটাও আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। চলুন তার প্রিপারেশানটা আগে দেখাই। এতক্ষণ ধরে প্রিপারেশানটা দেখছিলেন, ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের বাম্বু চিকেন। দারুণ একটা অ্যারোমা আসছে। আর সব থেকে বড় কথা হচ্ছে অ্যাম্বিয়েন্সটা, এখানে নদীর জল, মানে একদম ঠিক তার পাশে বসেই এখন এটা এনজয় করব। অ্যাম্বিয়েন্সটা একবার চিন্তা করুন, মানে
আজকে ঠান্ডা আছে আর দাদা প্রচুর মেহনত করে এটা বানিয়েছে। জাস্ট এবার খাবো। মানে কি বলবো, কালকে একটা আইটেম খেয়েছিলাম ফিশ বারবিকিউ, এটা মানে এখানে খাওয়ার নিয়ে কোনো কমপ্লেন নেই। এত ভালো দাদা, নিজের হাতে সমস্ত কিছু বানান, কিচ্ছু বলার নেই। তার উপরে এইরকম অ্যাম্বিয়েন্স, পাথরের ওপরে বসে হাফ প্যান্ট পরে খাচ্ছি, কতটা রিল্যাক্স ফিল হচ্ছে বুঝতে পারবেন না। মানে এখানে এলে এগুলো করবেন। আর আমি যতক্ষণ এগুলো এনজয় করছি, আপনারা এখানে ইভিনিং অ্যাম্বিয়েন্সটা একটু এনজয় করুন। চলে এসেছি ডিনার টেবিলে। ডিনারও সার্ভ করে দেওয়া হয়েছে। কি কি আছে বলে দিই। রুটি রাইস দুটোই আছে, এখানে চিকেন, আর এটা হচ্ছে রাজস্থানের ফেমাস ওই গাট্টে কি সবজি বলে না, বেসন দিয়ে তৈরি, সেটা এখন দিদি বানিয়েছেন। তার সাথে একটু পাঁপড় ভাজা, ব্যাস। এখানে এসে কি কি এক্সপ্লোর করতে পারেন তার একটা আইডিয়া এই ভিডিওতে থাকছে। কালকে আমরা গিয়েছিলাম রিঠু ফরেস্ট ভিলেজে, এখন একটা যাচ্ছি অনামি ওয়াটারফলসে। দুর্দান্ত একটা ওয়াটারফলস, ছবিতে দেখেছি, চলুন যাই। আজকের ওয়েদারের ব্যাপারে সত্যিই কিছু বলার নেই, এত সুন্দর ওয়েদার। আর কালকে যে পথে গিয়েছিলাম সেই পথেই কিন্তু এখন যাচ্ছি, গ্রামের পথে। ওই রাস্তাটা দিয়ে হেঁটে এলাম, তারপরে এরকম এবার একটা জঙ্গল জঙ্গল রাস্তা পড়বে। যে দাদা অলরেডি পৌঁছে গেছে, আমিও যাই। হিডেন ওয়াটারফলস দেখতে যাচ্ছি, দারুণ ওয়াটারফলসটা। পুরো রাস্তাটাই কিন্তু এরকম জঙ্গলের মধ্যে দিয়ে, একটা নদীও পেরোলাম। এবার আরও কিছুটা উপরে উঠতে হবে। এই যে দেখুন, রাস্তাটা কিন্তু মারাত্মক স্টিপ, একদম নিচে থেকে উপরে উঠে এলাম। এই যে দেখুন, এরকম বড় বড় স্টেপস। অলরেডি দাদা ওখানে পৌঁছে গেছে। আর কিতনা হ্যাঁ? আচ্ছা, ওইখানে আছে। धीरे धीरे हाँ, नीचे देखने से थोड़ा सा डर लगता है। দেখুন ফাইনালি পৌঁছে গেছি। এতটা কষ্ট করে এখানে আসার পরে এই ওয়াটারফলসটা দেখে সত্যি মনটা ভালো হয়ে গেল। এটার কিন্তু কোনো পার্টিকুলার নাম নেই, এখন একটু জল কম আছে, দেখতেই পাচ্ছেন। বর্ষাকালে যে ছবিটা আমরা দাদার মোবাইলে দেখেছিলাম সেটা অসাধারণ। আর চারদিকে একবার দেখুন, পুরো প্রকৃতির মধ্যে, এবং দারুণ একটা লোকেশানে এই ওয়াটারফলসটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আমার তো দুর্দান্ত লাগলো। দাদা বলছিলেন যে এই ওয়াটারফলসটার কোনো নাম নেই, कोई नाम नहीं ना इसका, तो इसका हम नामकरण कर दे। এই ভ্যালিটার নাম হচ্ছে হিলিং ভ্যালি। हाँ हिलिंग, तो इसको नामकरण करते हैं हिलिंग वाटरफॉल्स, राइट? सही। इसमें नहाने से हील हो जाता है, क्योंकि इसमें मिनरल्स बहुत है, क्योंकि इसके ऊपर बहुत मेडिसिनल प्लांट का Right. वो है, हाँ। बहुत है, तो उसका तो कुछ पार्टिकल तो आता है पानी के साथ। রাইট। তো হিলিং ওয়াটারফলস আচ্ছাই হ্যাঁ। তাহলে আপনারা এখানে এলে দাদাকে বলবেন হিলিং ওয়াটারফলসটা দেখতে যাব, দারুণ একটা ওয়াটারফলস। আমরা কিছুক্ষণ আগে এই জায়গাটা দাঁড়িয়েছিলাম, ওখান থেকে আবার এই রাস্তাটা দিয়ে এলাম। বর্ষাকালে এই জায়গাটা কিন্তু আসা যায় না, এতটাই জলের ঝাপটা দেয়। এখন যেহেতু কিছুটা জল কম আছে তাই, এবং পুরোটাই কিন্তু জঙ্গলের রাস্তা। এখন দেখুন রাস্তা দেখতে পাচ্ছেন না, উঁচু নিচু খাড়াই এরকম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, কিন্তু জায়গাটা দারুণ দুর্দান্ত, পুরো প্রকৃতির মধ্যে। এখানে যদি আপনারা স্নানও করেন, পুরো প্রাইভেসি, কেউ কোথাও নেই। হোমস্টে থেকে সকাল 8টা বেজে 20 মিনিটে স্টার্ট করেছিলাম, এখন 8টা বেজে 55 মিনিট কমপ্লিট হয়ে গেল। এটা পুরোপুরি আপনাদের হাঁটার কতটা স্পিড সেটার উপরে ডিপেন্ড করে। মানসিকতা স্ট্রং রাখবেন আর কনফিডেন্স রাখবেন, তাহলে কিন্তু এটা পৌঁছাতে পারবেন। ব্রেকফাস্ট করেই আমরা চলে এসেছি এখানে ন্যাচারাল সুইমিং পুলে। আপনাদের মধ্যে যেই এই হোমস্টেতে আসেন না কেন, এই জায়গাটা একবারও এসে পা না ডুবিয়ে বাড়ি যেতে পারবেন না। এই জায়গাটা এতটাই লোভনীয়। আমার শরীর খুবই খারাপ, তারপরেও কিন্তু আমি লোভ সামলাতে পারিনি। আজকে চলে যাওয়ার দিনে আমি একটুখানি বললাম পা ভেজাবো, তাই চলে এসেছি। এবার আমি কয়েকটা কথা বলি এই জায়গার ব্যাপারে। প্রথমত খাওয়া দাওয়া নিয়ে আমি বলবো, এত টেস্টি খাওয়া দাওয়া, মানে কুমড়োর তরকারিটা সিম্পল খাবার, এখানে এত টেস্টি করে বানানো হয়।
তার উপর কালকে ট্রেক করে এসে আমার জ্বর এসেছিল রাত্রিবেলা, তো আমার মুখে কিছু ভালো লাগছিল না। দিদি জ্বরের কথা ভেবে, আমার কথা ভেবে জোয়ার আর রসুন দিয়ে একটা চিকেনের রেসিপি বানিয়েছিল, যেটা আমরা ডিনারে খেয়েছি। এত টেস্টি, এবং ওটা খাওয়ার পর না আমার মুখটা অটোমেটিক সঙ্গে সঙ্গে ছেড়ে গেল, মানে অনেকটা ফ্রেশ ফিল হচ্ছিল। এটা একটা ব্যাপার। তার উপর ব্যাম্বো চিকেন আমরা আগে খেয়েছি, একটু শুকনো শুকনো হয়, এখানে না জুসি এবং সফট। এবং লোকাল চিকেনও আমরা যেখানে খেয়েছি অনেকটা শক্ত হয়, সিদ্ধ হতে চায় না। এত সুন্দরভাবে এখানে বানিয়েছিল না, ওটা এখানে এলে মিস করবেন না। মানে এই জায়গায় যদি আসেন মিনিমাম 2 নাইটস তো থাকবেনই, 3 নাইটস 4 নাইটস থাকলেও কিন্তু অনেক প্ল্যান আপনারা করতে পারবেন এখান থেকেই। আর এখানে আমার এসে মানে আসা থেকেই আমার, তার আগে থেকেই শরীর খারাপ থাকায় দাদা দিদি আমাকে নিজের হাতে কাঢ়া বানিয়ে খাইয়েছে। মানে হয় না শরীর খারাপে কেউ কেয়ার করলে এমনি শরীরটা ফ্রেশ লাগে, ভালো লাগে, তার উপর তো এনারা কি খেলে আমার শরীরটা বেটার হতে পারে এই সমস্ত কিছু খেয়াল রেখেছেন। এনাদের মানে আতিথেয়তা এত ভালো, এনাদের প্রত্যেকের ব্যবহার এত ভালো, এত হেল্পফুল। মানে এখান থেকে যাওয়ার কথা ভাবলেই সবার মন খারাপ হবে। দাদাদের মুখেও গল্প শুনেছি, এবং ইভেন আমাদেরও মনে হচ্ছে যে একটু মন খারাপ লাগছে, আরও কয়েকদিন থেকে গেলে হয়তো ভালো হতো। আর ট্রাউট ফিশ, যদি আপনারা এখানে আসেন ট্রাউট ফিশের বারবিকিউটা অবশ্যই ট্রাই করবেন। ওটার জন্য তো আমি দাদার কাছে কৃতজ্ঞ থাকবো, এত ভালো একটা মাছ টেস্ট করিয়েছে এবং এত ভালোভাবে রেসিপি বানিয়ে আমাদের খাইয়েছেন। মানে ওটা আমাদের ফেভারিট মাছের মধ্যে একটা হয়ে গেছে। মানে এখানে এসে ট্রাউট ফিশ ট্রাই না করলে মনে হচ্ছে কোথাও না কোথাও এখানে আসাটাই বৃথা হয়ে যাবে। তবে হ্যাঁ, পাহাড়ে সমস্ত জিনিসটা সবসময় অ্যাভেলেবেল থাকে না, ওটা যদি পান তাহলে ওটা ট্রাই করবেন, না পেলে ব্যাম্বু চিকেন, আর যদি 2 দিন থাকেন তাহলে দুটোই ট্রাই করবেন। তবে অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করছে। পাহাড়ে একমাত্র সবসময় যেটা অ্যাভেলেবেল থাকে আমার মনে হয় সেটা হচ্ছে ফ্রেশ অক্সিজেন। বাকি কিন্তু কখনো কখনো কোনো সিজনে কোনো জিনিস পাওয়া যায় না। যারা পাহাড় ভালোবাসেন, প্রকৃতি ভালোবাসেন, নদী ভালোবাসেন, অরিজিনাল অর্থে ঘুরতে যেতে ভালোবাসেন এবং আমাদেরকে কোথাও না কোথাও বিশ্বাস করেন, তারা নেক্সট টাইম এই ভিডিও দেখার পর যখনই নর্থ বেঙ্গল প্ল্যান করবেন এই জায়গাটা যেন আইটিনারিতে তাদের থাকে। মানে আমি দাবি করে বলছি আপনাদের এলে ভালো লাগবে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস আমরা দেখিয়েছি। হতে পারে যদি খুব বৃষ্টি হয়, রাস্তা খারাপ হয়ে যাওয়ার কারণে একটুখানি 5-10 মিনিট হেঁটে আসতে হতে পারে, আবার রাস্তা ভালো হলে তো গাড়ি চলেই আসবে। তার উপর এখানে লাক্সারি পাবেন না, রুম ছোট হতে পারে, কিন্তু এখানে মানুষদের মন খুব বড়, বাকি কোনো জিনিসের অভাব হবে না। পুরো প্রকৃতি ভরিয়ে দিয়েছে এই জায়গাটাতে। এবং আমরা চাই যে আপনারা যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকে এখানে আসুন এবং আসার পর আমাদের চ্যানেলে এসে কমেন্ট করুন যে এসেছি এবং কেমন লেগেছে, আপনাদের ফিডব্যাকটাও জানান। তো আপাতত আর বেশি কথা বলছি না, এখন আমরা একটু এই জায়গাটা এনজয় করি। এখানে তো মাছ রয়েছে না ছোটো ছোটো, মনে হচ্ছে ন্যাচারাল ফিশ পা হয়ে যাবে কিছুক্ষণ বসে থাকলে। তো আমরা এই জায়গাটা একটু এনজয় করি এখন। মারাত্মক জলের স্রোত আর মারাত্মক ঠান্ডা জল, আর মাঝে মধ্যেই রোদ্দুরের আলোটা গায়ে এসে পড়ছে, তখন ভীষণ আরাম লাগছে, আবার চলে যাচ্ছে। চারদিকটা একবার দেখুন, কি অপূর্ব সুন্দর জায়গাটা। ঠিক পিছনেই আমাদের হোমস্টে। আর এই জায়গাটা সব থেকে বেশি স্রোত, কালীপকরির জল এটা, তাই স্বাভাবিকভাবেই ঠান্ডা হবেই। বাট দারুণ মজা করছি, দারুণ লাগছে। যারা নদীকেন্দ্রিক অফবিট জায়গা পছন্দ করেন তাদের তো ডেফিনেটলি এটা ভালো লাগতে বাধ্য। শিলিগুড়ি থেকে এখানে আসা শেয়ার গাড়িটা একটু বলে দিই। দার্জিলিং মোড় থেকে সকাল 5:30 থেকে 6টার মধ্যে 2টো শেয়ার গাড়ি, তারপরে সকাল 11:30 থেকে 1টার মধ্যে আরও 3-4টে শেয়ার গাড়ি আছে। জনপ্রতি ভাড়া নেবে 600 টাকা, একদম হোমস্টের সামনে পর্যন্ত আপনাদেরকে নামিয়ে দেবে। এখান থেকে যখন শিলিগুড়ি যাবেন ওই সকালের দিকে 5:30 থেকে 6:30টার মধ্যে 3-4টে গাড়ি, তারপরে আবার 12:30, 1টা, 2টো এই সময় গাড়ি আছে। আপনারা যদি দাদাকে ফোন করে আগে থেকে বলে দেন তাহলে দাদা কিন্তু আপনাদের সিট অ্যারেঞ্জমেন্ট করিয়ে দিতে পারেন। তো এটা হয়ে গেল শেয়ার গাড়ির কথা। এবার এখানে থাকা খাওয়ার এক্সপিরিয়েন্স সব কিছুই বলে দিয়েছি, খরচাটা জেনে নিই। তো দাদা अभी क्या चार्जेस है बता दीजिए। ठीक है, तो अभी के लिए हम पर पर्सन पर हेड लेते हैं, पूरा मील मिला के 1500 पर पर्सन पर डे लेते हैं। अच्छा, এটা হচ্ছে বাম্বু কটেজের জন্য। और जो ऊपर वाला जो रूम दिखा है उसका क्या है? वो जो 8 बेडेड रूम है उसका 1400 पर पर्सन करके लेते हैं ऊपर में, और वो जो 4 बेडेड रूम है ना अलग वाला, उसका 1200 करके लेते हैं।
আচ্ছা, তো এটা হয়ে গেল রেটস। এবার যদি আপনারা গাইড নিয়ে ওই যে ট্রেকটা করেন সেটার একটা আলাদা খরচা আছে, বাকি বাদ বনফায়ার বারবিকিউ সমস্ত কিছু আলাদা আলাদা চার্জেস আছে। আপনারা দাদাকে ফোন করবেন, দাদা সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেবে। বাই। কিছু কিছু জায়গা এমন থাকে যেখানে আমরা অতিথি হয়ে আসি, কিন্তু ফেরার সময় মনে হয় নিজের বাড়ি ছেড়ে যাচ্ছি। এই দুটো দিন যেন এক নিমেষেই কেটে গেল। এখানকার মানুষগুলোর ব্যবহার, তাদের আন্তরিক আতিথেয়তা আর বাড়ির খাবারের স্বাদ, সবটাই মনের মণিকোঠায় সারা জীবনের জন্য জমা হয়ে থাকবে।